আপনাকে আপনাদেরকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি টিসিসি ওয়েবকাস্ট চ্যানেলে, টিসিসি স্টুডিওসে। আজকে আমরা সত্যি খুব আনন্দিত। আজকে আমরা পেয়েছি মৌমিতা সেনগুপ্ত ম্যাডামকে। তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন। আহ, কিছুটা হলেও সেটা সমাজের কল্যাণমূলক কিছু কাজের সাথে যুক্ত, এবং কিছু ইম্পর্টেন্ট তার ডেরিভেটিভস আছে যেগুলোর সাথে আমরা আজকে তার সাথে কথা বলে আরো বেশি করে জানতে পারবো। তো প্রথম সুযোগেই আমি মৌমিতা ম্যাডামকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করার আগে এটুই শুধু বলতে চাই যে উনি যে কাজের সাথে যুক্ত এবং সেই কাজের যে এক্সপ্যান্স আছে বা যতদূর অবধি সেটা প্রতিফলিত হচ্ছে, এবং সেইগুলো থেকে উনি কি করে উদ্বুদ্ধ হয়েছেন এই কাজগুলো করার জন্য। এবং যেটা আপনারা সবাই জানেন যে এই যে প্ল্যাটফর্মটা, এটাতে আমরা চেষ্টা করি কিছু অ্যাচিভার্স যারা আছেন তাদেরকে একটু লাইমলাইটে আনা বা তাদেরকে একটু ভালো করে তুলে ধরা, যাতে আমরা আরো বেশি করে উদ্বুদ্ধ হতে পারি, সমাজকে ভালো করে আর একটু শেপ আপ করতে পারি। তো ম্যাডাম, ওয়েলকাম। আপনি হ্যাঁ, কি আপনার এই এই কর্মকাণ্ড সম্বন্ধে আমাদের একটু অবগত করান, আমরা সত্যি খুব আনন্দিত এবং আহ্লাদিত হব, প্লিজ। আমারও খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথমেই। আমি এটা বলতে পারেন ছোটবেলায় সব বাবা মা বা মানে ফ্যামিলি থেকে দেখেই শিখেছি যে নিঃস্বার্থভাবে সবার জন্য করা, মানে কিছু রিটার্ন অ্যাজ আ রিটার্ন কিছু না এক্সপেক্ট করে কারোর জন্য যদি নিঃস্বার্থভাবে কিছু করা যায়, আর অ্যাজ আ হিউম্যান বিং নিজেকে তৈরি করা, আমার মনে হয় শিক্ষাগত যোগ্যতাটাই সব হয় না জীবনে। পুঁথিগতর বাইরেও একটা একাডেমিক্যালি সাউন্ড হওয়ার বাইরেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মানে পজিটিভ থিঙ্কিং বা ভালো একটা চিন্তাধারা, যেটাকে এক্সপ্লোর করে সমাজের আর লোকের ভালো করা যায়, মানে মানুষের ভালো করা যায়। আমি মনে করি সারাদিন যেমন পুজো আচ্ছা একটা পার্ট ভগবান সেবা। ভগবান আমার মনে হয় প্রত্যেকটা কণায় আছে। আমি খুব ভগবানে বিশ্বাসী। আমি মনে করি মন্দিরে গিয়ে বেশি পুজো করার থেকে মানুষের জন্য যদি আমি করতে পারি নিঃস্বার্থভাবে কিছু, যারা খুব দরকার, যাদের কাছে সেই সেবাটা বা সেই মানে দানটা বলতে পারেন। দান অর্থে সবসময় টাকা পয়সা আসে না। দান আমার মনে হয় শিক্ষা, সময় দানের থেকে বড় দান আমার কাছে আমার মনে হয় কিছু হতে পারে না। তারপরে মেটেরিয়াল আসে। প্রথম আসে বেসিক একটা শিক্ষা দেওয়া, বেসিক যেটুকু একটা মানুষের জীবনে লাগে। পড়াশোনা জানা, যতটুকু না জানলে কেউ ঠকিয়ে দিতে পারে একটা মানুষকে, ততটুকু জানাটা তো প্রত্যেকটা মানুষের মানে ডিজার্ভ করে। আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার পরে, মানুষ হয়ে যখন জন্মেছে, একটুখানি জ্ঞান হলো তার জ্ঞানের দরকার জীবনে চলতে গেলে। সেই বেসিক জ্ঞানটা যাতে আমি 1% আমার মধ্যে যতটুকু আছে সেটুকু যদি আমি কিছুটা সেটুকু মানে মানে কাউকে ইন্সপায়ার করতে পারি, সেটুকু দিতে পারি একটু কণাও, নিঃস্বার্থ ভাবে, মানে অ্যাজ আ রিটার্ন কিচ্ছু না এক্সপেক্ট করে, সেই দানের মতো আমার মনে হয় কোনো দান নেই। মানে পয়সা বা অন্য কিছু দানের থেকেও সেই দানের ভ্যালুটা, সেটা মানে মেটেরিয়াল কি আজ আছে কাল নেই। আজকে আমার কাছে অনেক আছে, কালকে আমার কাছে হয়তো থাকবে না। যার কাছে আজকে নেই তার কাছে আবার পরবর্তী জীবনে অনেক হয়ে যেতে পারে। কিন্তু বিদ্যা বা সংস্কার বা যেটা কালচার, মানে এথিক্স, প্রিন্সিপাল, মোরাল ভ্যালুস, যেগুলো আমরা ছোটবেলায় ফ্যামিলি থেকে সারাউন্ডিং থেকে ইনহেরিট করি, সেই জিনিসগুলো আমাদের একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। সেই জিনিসগুলো যদি আমার যেটুকু আছে, যেটুকু আমার গড়তে পেরেছি বা গঠিত হয়েছে এতদিনে, সেটা যদি আমি আমার ভাইবস, সেই পজিটিভ ভাইব যদি কারোর মধ্যে সেটা স্প্রেড করতে পারি, যেমন একটা রুম ফ্রেশনার স্প্রে করলে চারদিকে তার ইয়েটা মানে চারদিকে ইয়ে হয়ে যায়, স্প্রেড হয়। সেইটুকু আমার যেটুকু আছে সেটুকু যদি একটু স্প্রেড করা যায় নিঃস্বার্থভাবে, সেই চিন্তাধারা থেকে আমার প্রথম শুরু। আর ফ্যামিলি থেকে দেখেছি বলেই ইন্সপিরেশনটা পেয়েছি। আমি আমার মার বাবা মানে আমার ওই দাদু, মানে আমার দাদু খুব প্রিয় ছিলাম। দাদুর প্রথম নাতনি আমি। তো দাদু খুব মানে মানে দান ধ্যান পুণ্য কাজ খুব ভালোবাসতেন। আর দাদু ব্যাংকের ম্যানেজার ছিলেন, প্রচুর ইনকাম করেছেন, কিন্তু আমি দেখেছি ইনকাম করেছেন মানে খালি নিজে ভোগ করেননি, অনেকের জন্য নিঃস্বার্থভাবে অনেক ফ্যামিলিকে দাঁড় করিয়েছে। ফ্যামিলিকে দাঁড় করা ইন দা সেন্স তাদের ছেলে মেয়েদের শিক্ষা, মানে শিক্ষাগত যোগ্যতা যাতে অর্জন করতে পারে, মানে এডুকেশন তাদের যাতে হয়, তাদের দিকে নজর দিয়েছে। তারা রোজগার করতে যারা মানে শুরু করতে পারে সেই ব্যাপারে সাহায্য করেছে। দাদুকে আমি নিজের চোখে দেখেছি, মানে এত ফ্যামিলিকে দাদু নিঃস্বার্থভাবে সাহায্য করেছে, যার ফলে কিনা অনেক ফ্যামিলি দাদুর কাছে মানে মানে দাদুকে ভগবান বলে মানতেন। মানে না মারা মারা যাওয়ার পরেও তিনি অনেক কিছু নিয়ে গেছেন।
আচ্ছা। পৃথিবী থেকে। ধন সম্পত্তি কিছু নিয়ে যেতে পারেন না, কেউই পারেন না, নাথিং। আমাদের সাথে কিছুই থাকবে না, নাথিং থেকে যাবে। তো নাথিং এর মধ্যে এই যে একটা জিনিস, আত্মা, আত্মা, আত্মা অমর আমরা জানি, ইটার্নাল একদম। তো এই আত্মিক শান্তি দাদু হয়তো যেখানেই আছে আত্মা রূপে বলতে পারি, বা যে স্পিরিট রূপে যদি থেকে থাকে, দাদুর এটা একটা শান্তি পরম পাওয়া আমি মনে করি, যে তার পিছনেও তার জয়গান চলছে। মানে কেউ না কেউ, কোনো না কোনো জেনারেশন বলছে উনি আজকে আমাদের পিছনে ছিলেন বলে আমরা আজকে এখানে যেতে পেরেছি। একদম। এই পাওয়ার থেকে বড় পাওয়া কিছু নেই। তো আমি ছোটবেলায় আমার মাকেও দেখেছি, মাকে নিঃস্বার্থভাবে, মাকে যে মানে মাকে ধরুন কেউ পছন্দও করছে না, তার জন্য মা 100% করেছে। সেটা কজন পারে? হুম, মানে এটা একটা শেখার বিষয়। হুম, মানে আমি হয়তো এতটাও মহান না মার মতো। মানে মার জন্য কেউ হয়তো কিছুই করছে না, মানে বলতে পারেন একদম ইগনোর করছে, বা একদম মানে একদম কি বলবো তাচ্ছিল্য করছে, তার জন্য 100% মা বিনা দ্বিধায় করে গেছে, মানে 100%। মানে একদম মানে নিজের, আমি মনে করি কর্মের মতো বড় ধর্ম পালন আর কিছু হয় না। আমি নিজেও ভীষণ ধার্মিক, অনেক ধর্মস্থানে ঘুরি, পুজো দিই, নিজেও ঘরে খুব পুজো আচ্চা করি, কিন্তু আমার মনে হয় সত্যিকারের পুজো হচ্ছে সত্যি ধর্মের পথে থাকা। মানে ধার্মিক তখনই সে রিয়েল অর্থে যে কিনা ধর্মটাকে সঠিকভাবে মানে কর্মের মাধ্যমে পালন করবে, একদম। পড়াশোনা, ধ্যান, জ্ঞান সবকিছু একসাথে ব্যালেন্স করবে, হুম, নিয়ে লাইফটাকে এগোবে। আর লোকের জন্য খারাপ চিন্তা না করে পজিটিভ চিন্তা করবে সবসময়, কাকে কারো সমাজের ভালো করা যায়, লোকের জন্য কি ভালো করা যায়, এই চিন্তা ভাবনাতেই বড় হয়েছি যেহেতু, সেই চিন্তা ভাবনা থেকে আমি, আমার বাবা 17 সালে মারা যান হঠাৎ করে, মানে ব্রেন স্ট্রোক হয়ে। তো আমার বাবাও খুব নিঃস্বার্থভাবে অনেকের জন্য চুপচাপ করে যেতেন, বলতেনও না। অনেক পরে বাবা মারা যাওয়ার পরে অনেক আসেন অনেক লোকজন, যে সেনগুপ্ত বাবু তো আমাদের জন্য এই করেছেন ওই করেছেন, বাবাও ব্যাংকের ম্যানেজারই ছিলেন, ইউকো ব্যাংকের। তো বাবা পরে অনেকে এসে, মানে আমরা দেখেছি আমাদের কোনো ব্যাপারে অসুবিধা হয়নি, এত সাপোর্ট পেয়েছিলাম, এত স্মুথ ছিল সবকিছু। মার পেনশন চালু হতে বলুন বা অন্যান্য জিনিসপত্র, বাবা এত ভালো মানুষ ছিলেন বলেই আমাদের পরবর্তীকালে অনেক কিছু অনেক সহজে হয়ে গেছে। তো এগুলো আশীর্বাদ ছাড়া কিছু না, ভালো কাজের ফল ছাড়া আর কিছু হতে পারে না। তো বাবা মারা যাওয়ার পর আমার হঠাৎ মনে হয়, আমি তার আগে 10 বছর, 9-10 বছর মতো কর্পোরেটে চাকরি করেছিলাম। তো প্রাইভেট কোম্পানিতেই আমি ছিলাম কর্পোরেটে। তো অনেকদিন চাকরি করার পর যখন আমার বাচ্চাটা হলো, তখন বাচ্চার জন্য আমি বাচ্চার দিকে তাকিয়ে আমার কোনো অল্টারনেটিভ কোনো ছিল না কিছু, মানে হাতে ইয়ে বাচ্চা জব ছাড়া, মানে জবটাকে রিজাইন করা ছাড়া। বাবাও সাডেনলি মারা যান, আমার হাজবেন্ডও পুরো ট্যুর বেস জব ছিল, 21 ডেজ উনি আউট অফ টাউন থাকতেন। তো বাচ্চা পুরো একা হয়ে যায়, আমি কোনোদিন চাইনি আয়া রেখে বাচ্চাকে পুরো মানুষ করব, সেটা আমার ব্যক্তিগত একটা ইচ্ছা বলা যায়। আমার বাবা মারা যাওয়া তো একটু আমরা খুব মানে হেলে গেছিলাম বলা যায়, সাডেন ডেথ ছিল বাবা, তখন আমার ঠামা জীবিত ছিলেন বাবা যখন মারা যান। তো অনেক প্রেশার একসাথে, ফ্যামিলি প্রেশার পড়ে, তখন আমার চাকরিটা কন্টিনিউ করা পসিবল হলো না। তো আমি দেখলাম আমার যেটুকু আমার পুঁজি জমানো ছিল, ফিক্সড ডিপোজিট বা যাই ছিল, সেটার থেকে মোটামুটি একটা আমার মোটামুটি একটা আর্নিং হতো এফডির ওই ইন্টারেস্ট দিয়ে, কারণ আমি জমাতাম। তো তারপরে আমি ভাবলাম যে এটাকে কি ভালো কাজে কিভাবে লাগানো যেতে পারে। তো তখন হঠাৎ করে আমার মনে হলো আমি কিছু করি নিঃস্বার্থভাবে যেটা সমাজের কোনো ভালো কাজে লাগে। তো এরকম খোঁজ নিতে নিতে অনেক জায়গায় খোঁজ নিচ্ছিলাম। ভালো জায়গা তো আজকাল খোঁজ খুব কম পাওয়া যায়, হুম, বেশিরভাগ জায়গায় মানে ফ্রডই হয়। তো প্রথমে একটু দ্বিধা করতে করতে আমাদের বাড়ির সামনে করুণাময়ী মন্দির বলে একটা মন্দির আছে, খুব ভালো মন্দির। ওই মন্দিরের দাদাও খুবই ভালো, দাদার সাথে এখনো টিল ডেট খুব ভালো আমার যোগাযোগ আছে। সেই মন্দিরে অনাথ আশ্রম আছে, মানে মন্দিরের ভেতরেই, একদম মানে রামকৃষ্ণ মিশনের এফিলিয়েটেড ওটা। অনাথ আশ্রম, 30টা মতো বাচ্চা থাকে, তো ওই বাচ্চাগুলোকে আমি পড়াতে যেতাম, শুরু করলাম ওইভাবে বাবা মারা যাওয়ার পর। তো ওইভাবে যাওয়া শুরু করলাম, মানে সমাজের জন্য প্রথম পদক্ষেপ, মানে কিছু করার নিঃস্বার্থভাবে, মানে কোনো অ্যাসোসিয়েশন ছাড়া, এনজিও ছাড়া, বা কোনো মানে ব্যাকবোন রিসোর্সেস, মানে নাথিং, মানে কোনো ফান্ড বলুন বা কোনো রিসোর্স কিছুই ছাড়া আমি শুরু করলাম যাওয়া। যাওয়া বলতে প্রথমে বাচ্চাগুলোকে পড়াতে যেতাম, আমার ছেলেও তখন ছোট, ছেলেকে নিয়ে যেতাম। ছেলে 3তে পড়তো, ছেলে ক্লাস 1-2 পড়াতো, আমি উঁচু ক্লাসগুলোকে দেখতাম। তো এই করে 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 ওরও ভাল লাগতো, ছেলে ছিল ওখানে, অনাথ আশ্রমের বাচ্চাগুলো সব ছেলে বাচ্চা। তো মাঝে মাঝে ওদেরকে আমাদের জন্মদিন বা কিছুতে ওদেরকে ওখানে খাওয়ানোর ব্যবস্থা ছিল, খাওয়ানো দাওয়ানো হতো, এই সব দিয়ে শুরু হলো। তারপর হঠাৎ করে মনে হলো আরো কিছু করতে চাই, আরো কিছু করতে চাই, বিশেষ করে করতে চাই স্লাম এরিয়া গুলোতে, যেখানে কিনা শিক্ষার আলো একবারে পৌঁছায় না, আর মেয়েরা ভীষণভাবে ডমিনেটেড সেখানে।
যেখানে মেয়েরা একদম ডিপ্রাইভড চাইল্ড বলা যায়। কারণ আজকালকার দিনে এখনো অনেক জায়গায় অনেক বাড়িতে এখনো রয়েছে মেয়ে সন্তান মানে ভীষণ অবহেলিত, নেগলেক্টেড চাইল্ড, তারা ডিপ্রাইভড হয় কিনা, ছেলে চাই ছেলে চাই, ছেলেরাই সবকিছু, এরকম একটা। সেই কারণে আমি ভাবলাম মেয়ে বাচ্চার উপরে কি করে করা যায়। তখন আমার এক ভাই, স্নেহাশিস বলে, স্নেহাশিস মিত্র, সে ক্রাইতে, আমার ভাইয়ের বন্ধু, সে ক্রাইতে, ক্রাই এনজিওতে ছিল, মানে অ্যাজ আ ফিল্ড ম্যানেজার, ফিল্ড ইনচার্জ। তো ও কেপিটি কলোনি তারাতলাতে ওই ফিল্ডে ক্রায়ের হয়ে কাজ করছিল। তো ওর থ্রু দিয়ে আমি, আমার ভাইয়ের রেকমেন্ডেশনে ওর থ্রু দিয়ে আমি ক্রায়ের ওই এনজিওতে ভলেন্টিয়ার, অ্যাজ আ ভলেন্টিয়ার জয়েন করি। সেটা আচ্ছা হলো 22 সালে, আচ্ছা 2022-তে। ওই প্রথম স্লাম এরিয়ায় আমার ঢোকা পদক্ষেপ। তো আমার প্রথমে জয়েন করার পর মাত্র 6টা স্টুডেন্ট ছিল, মাত্র 6টা। তখন আমি ওদের, আমাকে, আমি যাওয়ার পর আমাকে বললো যে দেখো দিদি, ওরা পড়াশোনা করাতে বসলে পালিয়ে যায়, কেউ পড়াশোনা করতে চায় না। তুমি যদি বলো পড়াতে এসছি, আসবে না, একটা স্টুডেন্টও পাবে না। তুমি বলো ডান্স শেখাবো, তাহলে দেখবে প্রচুর মেয়েরা আসবে। আর মেয়েগুলো ওখানে খুব মানে খুব মানে ডিপ্রাইভ চাইল্ড, আর ওখানে মানে গার্লস চাইল্ড রাইটের ওপর ক্রাই কাজ করে মেইনলি। তো তখন আমাকে বললো মেয়েদের জন্য একটু ভাবো, একটু ক্রাফট, মানে কিছু করতে পারবে ওরা ভবিষ্যতে, এরকম একটা কিছু ডান্স। আর আমার ডান্সে একটা 5th ইয়ার অব্দি ভারতনাট্যমের ওপর কোর্স করা ছিল, সেই জন্য নাচের একটা আমি কিছু আইডিয়া আছে বলে আমি ভাবলাম ঠিক আছে, নাচ আর ক্রাফট দিয়ে, ড্রয়িংও আমি যেহেতু ইন্টেরিয়ার ডিজাইনিং ডিপ্লোমা, তারপরে অটোক্যাড এগুলো করেছিলাম, সেই জন্য আমার ড্রয়িং এরও একটা আইডিয়া ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে আঁকতে হতো। তো এই কারণে আঁকারও একটা হালকা আইডিয়া ছিল, বললাম ঠিক আছে, আঁকাটা আর ডান্সটা আমি করিয়ে দেবো মোটামুটি। তো আমার ওইভাবেই শুরু হলো। প্রথম 6টা স্টুডেন্ট, তখন একটা টিনের ঘরে ক্লাস নিতাম, পুরোপুরি টিনের স্ট্রাকচার, গরম ঠান্ডা বৃষ্টি ঝড় সবেতে ওই টিনের ঘরটাতে ক্লাস নিতাম। তো তখন বাচ্চাগুলো, 6টা মেয়ে আসতো আমার কাছে ডান্স শিখতে। তো ওরা ভালো মতো ডান্স শিখছিল, তারপর শেখাতে 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 যখন একটু বন্ধুত্ব মতো হয়ে গেল, তারপর ক্রাইয়ের থেকেও আস্তে আস্তে নানা রকম কারণে আমি বেরিয়ে আসি। আমি মনে করি একটু নিজে কাজ করবো একা, কোনো এনজিও তকমা ছাড়া। 6 মাস হয়ে যায় ক্রাইয়ে আমার, মানে ভলেন্টিয়ারের যে 6 মান্থস এর যে ইয়েটা থাকে, ওইটা ওভার হয়ে যায়। তো তখন আমি ডিসাইডেড, মানে নিজের ডিসিশন নিয়ে ডিসাইডেড হই যে আমি এবার নিজে একা ওই ফিল্ডে কাজ করব। কারণ আমি ফিল্ডটা ছাড়তে চাইলাম না, একটাই কারণ, ওদের এত ভালোবাসা অকৃত্রিম, মানে একদম পিওর লাভ যাকে বলে, ওদের থেকে অ্যাফেকশন লাভ সবকিছু এত পিওর। আর এত ওরা মানে ভালো, মানে ন্যাচারাল টাইপের, মানে ওদের সবকিছু, মানে কোনো আর্টিফিশিয়াল ব্যাপারই নেই, মানে সবকিছু ওপেন ওদের কাছে এরকম। আর ওরা এখন মানে কেপিটি কলোনি তারাতলা এরিয়াটা, মানে 1 নাম্বার পোর্টের, কলকাতা পোর্ট ট্রাস্টের এরিয়া ওটা, হোটেল ম্যানেজমেন্টের অপোজিট থেকে শুরু হয়, আর একদম পর্ণশ্রীর আগের ওই গেট অব্দি ওই, মানে ওই স্লাম এরিয়াটা বিশাল বড়, মানে 1 নাম্বার থেকে 5 নাম্বার বিশাল বড় বিস্তীর্ণ একটা এলাকা। মনে হবে একটা মিনি গ্রাম, মিনি বিহার। ওরা নন বেঙ্গলিজ, বেশিরভাগ ওখানে বিহারি মুসলিম এসব, মানে 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 হিন্দু আছে মুসলিমও আছে, কিন্তু বেশিরভাগ বিহারি। আর বেঙ্গলিজ আছে খুব কম, মানে 10% হয়তো বেঙ্গলিজ, বাকি 90% ওখানে মেজরিটি হচ্ছে বিহারি। মুসলিম আছে কিছু, আর কিছু হিন্দু আছে। তবে আর ওখানটা একটা মিনি গ্রাম বলা যায়, মানে কলকাতার সম্বন্ধে ওরা অনেকটাই মানে অ্যাওয়ারনেস কম, অ্যাওয়ারই না, মানে কলকাতা কি, কলকাতার মানে হাল চাল বোল চাল কিছুই জানে না, এরকম টাইপ, মানে একদম গ্রাম্যই বলা যায়, বলা যায়। তো ওই রকম ওদেরকে দেখে আমার এত ভালো লাগতে শুরু করলো, আমি ভাবলাম এবার আস্তে আস্তে গল্পের ছলে একটু পড়ানো শুরু করা যাক। আমি বললাম এই পড়াশোনাও কর, নাচবি কতদিন, নেচে গেয়ে কি হবে, সাথে সাথে একটু পড়াশোনাও করতে হবে। এই করতে 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 আস্তে 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 ইংলিশ, মানে ওদের গ্রামার, বেসিক লেখা পড়া, ওগুলো শুরু করলাম। তো এই করতে 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 জেনারেল নলেজ, জিকের বই আনলাম, এই করে নিজেই করতে 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 আস্তে আস্তে স্টুডেন্ট বাড়তে লাগলো, মানে 6 থেকে 30 হলো আস্তে আস্তে। অনেক কচি কাঁচা থেকে কলেজ অব্দি, এখন আমার কাছে কলেজ অব্দি আসে। তো এরকম অনেক স্টুডেন্ট হতে লাগলো, হতে 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 তখন হঠাৎ করে আমি ভাবলাম যে যখন অনেক হয়ে গেছে, ভালোই হয়েছে, ভালো রকম ক্লাসের শুরু হলো। 6 দিন তখন পুরো ক্লাস হতো আমার নিয়ে। তারপর আস্তে আস্তে এরকম হতে হতে সেট আপ, আমার বন্ধুরা ফেসবুকে, আমার এক দেওর বললো তুমি ফেসবুকে আপলোড করো ওদের ডেইলিকার যে অ্যাক্টিভিটিস। কারণ এটা আমার কোনো এনজিও ব্যাকগ্রাউন্ড না, আমার কোনো রেজিস্ট্রেশন নেই, আমি জাস্ট এমনি কাজ করছি, কোনো ফান্ডিং বা কোনো ফিক্সড ইয়ে ছাড়া, কারো হেল্প ছাড়া, আমি মান্থলি এমনি নিজেই যতটা, আমি এটা মনে করে শুরু করেছিলাম যদি আমার আরেকটা ইস্যু থাকতো, সেকেন্ড চাইল্ড থাকতো,
আর আমার মেয়ে ছোটবেলা থেকে খুব মেয়ের শখ ছিল, মানে মনে হতো একটা মেয়ে যদি বড় হয়ে একটা যখন মা হবো, একটা মেয়ে হলে খুব ভালো, বন্ধুর মতো হবে, বেশ বেশ মজা হবে, গল্প টল্প করবো, শেয়ার করবো সবকিছু। ছেলে ঠিক আছে, ছেলের সাথেও খুব ভালো বন্ধুত্ব, কিন্তু একটা কোথাও যেন মেয়ের শখ ছিল। ওই কারণে এখানে গিয়ে যখন এতগুলো মেয়ে পাই আমি, তখন আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, যেটা মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। তো ওরা আমার খুব বন্ধুর মতো হয়ে যায় আস্তে আস্তে, যতদিন যায় এত বন্ধুত্ব বাড়ে। ওদের সাথে ঘোরা ফেরা, মানে চা খাওয়া, ঘুরতে গিয়ে কিছু খাওয়া, তারপর ওদেরকে বাড়িতে আনা, এই করতে করতে এত বন্ডিংটা স্ট্রং হয়ে যায় যে এখন ওরা আমার কাছে মানে আমার সন্তান হয়ে গেছে। দিদি দিদি বলে ডাকে, কিন্তু আমার সন্তানের মতো। আর 30টা যখন হয়ে যায়, আমি ওরকম মানে খাটাল, পুরো চারপাশে গরু মোষ ঘুরে বেড়ায়। ওই পরিবেশে যখন ক্লাস নিচ্ছিলাম, ঝড় বৃষ্টিতে মানে ওপরে চাল উড়ে যেত এরকম, মানে টিনের তো পুরো স্ট্রাকচার, তো চাল ফাল উড়ে যেত, এরকমও গেছে, লাইট ফাইট উড়ে গেছে, কিছু নেই। ওরা ওই মিটমিট করে একটু বাইরের আলো আসছে, ওরা ওতেই পড়বে, মানে পড়াতেও ইন্টারেস্ট পেয়ে গেছিল লাস্টে, শিখছে একটু একটু করে, ভালো লাগছিল, ওদেরও এনকারেজ হচ্ছিল, এখন এখন এনকারেজ কত করতে কত পেরেছিলাম। স্টুডেন্ট আছে মোটামুটি? এখন আমার কাছে প্রায় 100 জনের কাছাকাছি স্টুডেন্ট হয়ে গেছে, আসে 100 জন মতো। আর এখন আমি লাস্ট ইয়ার এপ্রিল মাসে আমাকে ওইখানের হরিজন জ্ঞান মন্দির স্কুলের তিওয়ারি স্যার মানে দেখতে পেয়ে, আমার ওরকম কাজ দেখতে পেয়ে যে আমি ওখানে ফিল্ডে এত স্ট্রাগল করছি উইদাউট মানে কারো হেল্প, বন্ধুরা অনেক ফেসবুকে দেওয়ার পর অনেকেই অনেক রকম ভাবে অনেক ভাবে সাহায্য করে। মিথ্যে বলবো না, বন্ধুদের সাহায্য মানে মানে একদম মানে মারাত্মক ভাবে আমার কাছে একটা ব্যাকবোন হয়ে গেছে, এখন একটা সাপোর্ট সিস্টেম বলা যায় বন্ধুরা। অনেক বন্ধু অনেক ভাবে নানা রকম ভাবে আমাকে এই কাজে সাহায্য করে থাকে, মানে করছেও, মানে সারাক্ষণই কিছু না কিছু হেল্প করে কেউ না কেউ, অনেক বন্ধু ভাই বোন রিলেটিভ, অনেক ক্ষেত্রে অনেক ভাবে অনেক, ওদের জন্য অনেক কিছু পাঠিয়েছে, অনেক কিছু হয়েছে ওদের মাধ্যমে, মানে তাদের মাধ্যমে ওদের জন্য। তো আমি অনেক সাপোর্ট পাই এখন, মানে মান্থলি কিছু, মান্থলিও কয়েক দুজন আমার এক বোন আর এক ভাই আছে, মান্থলিও পাঠায়। তো এইভাবে তাদের জন্য একটা সুবিধাও হয়েছে। আর কিন্তু আমি কোনোদিন কারোর কাছে বলিনি যে আমাকে করতে হবে বা কিছু, মানে নিজে থেকে এটা ওই আপডেট দেখেই অনেকে মানে আমাকে সাপোর্ট করা শুরু করেছে ভালো লেগে। তো তারপর আমি আস্তে আস্তে এখন ওই স্যারের বলাতে 22 সালের থেকে 23 সাল যখন, হ্যাঁ 23 না 24 সালে, হ্যাঁ 24 সালে 2 বছর আমি ওখানেই অলমোস্ট করেছিলাম। তো লাস্ট 23 সাল 24 সালের এপ্রিল মাসে আমি হরিজান জ্ঞান মন্দিরে ওই স্যার বলাতে, স্যারের ওই ওপরে দুটো পুরো রিজেক্টেড রুম ছিল, স্টোর রুম মতো, ওই দুটো রুমকে আমরা সব বাচ্চারা মিলে আমি মিলে সব রেনোভেট করি একা একাই, মানে খুব মিস্ত্রি ফিস্ত্রি ছাড়াই বলা যায়। মিস্ত্রি মনে হয় একদিন একটু রঙের কাজ আর একদিন একটু সাফাই করেছিল, বাকি সব আমরাই, মানে বাকি রং টংও আমার বাচ্চারাই করেছে, মানে হাতে হাতে সব কাজ করে ওই দুটো রুমকে পুরো রেনোভেট করে এখন ওইখানে পুরো এই 24 এপ্রিল থেকে আজ অব্দি পুরো ওই হরিজান জ্ঞান মন্দির স্কুলেই পুরো ক্লাসেস হচ্ছে। পুরো আমার বোন এখন লাস্ট 1 ইয়ার হরিজানে আসার পর কয়েক মাস পর থেকে আমার বোনও, ও পিজি নিউরো সায়েন্স বিল্ডিং এ ও পেশেন্ট হেল্প সার্ভিসে আছে আমার বোন, নিজের বোন। তো ও আফটার অফিস ডিউটি, ওর মর্নিং শিফট থাকে যেদিনকে, একদম ডিরেক্ট ওই ওখান থেকে ও চলে যায় তারাতলা কেপিটি কলোনি, ও ক্লাসেস নেয়। আমার এক বন্ধু মাঝে মাঝে যাচ্ছে ক্লাস নিতে। অনেক বন্ধুরাই কোনো অনুষ্ঠান টনুষ্ঠানে যায়, অনেক মানে আমার সাথে সাথে করে, ওদের জন্য নানা রকম অনুষ্ঠান হয়, রিক্রিয়েশন বলতে ওদের লাইফে সত্যি কথা কিচ্ছু নেই, মানে এই আমার কাছে আসার পরেই ওদের লাইফে একটু ঘোরা, আনন্দ, কলকাতা দেখা বলা যায়। তারপরে রেস্টুরেন্টে গিয়ে বার্থডে সেলিব্রেশন, এখন একটা মনিটর গ্রুপ আমি করেছি, যেহেতু আমার কোনো মানুষের বলা যায় মানে মানে ওই সাপোর্ট সিস্টেম ওইভাবে কিছু নেই, মানে একটা মানে কিছু চালাতে গেলে একটা ব্যাকবোন বা সাপোর্ট তো বিশাল দরকার হয়, হিউম্যান রিসোর্সও দরকার হয়। তো আমার এই কিছু বাচ্চাকে ট্রেনিং দিয়ে মনিটর বানিয়েছি। তো আচ্ছা। মনিটর গ্রুপ আছে, একটা ছেলে আর মেয়ে মিলে প্রায় 15 জন আছে, 10টা মেয়ে 5টা ছেলে। হুম। ওই মনিটর গ্রুপকে এমন ভাবে ট্রেনিং দিয়েছি, আমার অ্যাবসেন্সও, আমি না গেলেও অনলাইন ক্লাসেস হয়, ওখানে ওয়াইফাই ফেসিলিটিস করে দিয়েছি ওদের জন্য, মানে যেটুকু বেসিক লাইব্রেরি দরকার ওরা ওখানে পড়াশোনা করে। সবার আসলে ছোট ছোট ঘর, অনেকজন মেম্বার, পড়াশোনা ঠিকঠাক জায়গা পায় না। তো স্যার এখন স্যার মানে হরিজনের নতুন স্যার এসেছেন, তিনিও খুব সাপোর্ট করছেন। তো এই স্যার এই ম্যাডাম নানা রকম সবার সাপোর্টে ওখানে ওই রুমগুলোতে আমরা পুরো ওদের জন্য সেট আপ করে ওদের পড়াশোনার পুরো একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে কিনা ওরা বাড়িতে যাদের প্রজেক্ট করতে অসুবিধা, এক্সট্রা পড়াশোনা থাকলে যাতে একটু পড়তে পারে, বা এই বাড়িতে তো একটা ঘরের মধ্যে ওরা অনেকজন মানুষ থাকে, পড়াশোনার ঠিক মতো পরিবেশ বা জায়গা পাওয়া যায় না।
তাই জন্য ওখানে এসে একটু পড়াশোনা করা, ওখানটা মেনটেন করা। অনলাইনে আমার সাথে ক্লাসেস হয়। আমি যখন অনেক সময়, এখন আমার ছেলের উঁচু ক্লাস ক্লাস যেমন বোর্ড দিল, এখন 11, তো এই জন্য আমি কিছুদিন যেতে পারছিলাম না, তখন অনলাইন ক্লাসেস, যেহেতু ওয়াইফাই আছে ওখানে, আমার একটা মোবাইলও রাখা আছে, ওরা ওখানে এসে অনলাইনে আমার সাথে কানেক্ট হয়ে অনলাইন ক্লাসেসও হচ্ছে এখন। আর আমি ওদেরকে এমন ভাবে ট্রেনিং দিয়েছি উঁচু ক্লাসের ছেলে মেয়েগুলোকে আর কলেজের ফার্স্ট ইয়ারকে, যাতে কিনা ওরা ছোট ছোট বাচ্চাদের এবার ওরা ক্লাস নিতে পারে। এবার ওরা বাচ্চাদের, যারা ডান্সে ভালো তারা ডান্স করায় বাচ্চাদেরকে, যারা ড্রয়িং এ ভালো তারা বাচ্চাদের ড্রয়িং এ মনিটরিং করছে, যারা যেটাতে ভালো, গেম খেলাতে ভালো তারা গেম খেলাচ্ছে, যারা একটু পড়াশোনায় দেখি ভালো, হিন্দিতে ভালো, ইংলিশে ভালো, তাদেরকে দিয়ে আমি ভাগ ভাগ করে ক্লাসেস এখন নেওয়াচ্ছি আমি তাদেরকে দিয়ে, যাতে কিনা ওদেরও একটা কনফিডেন্স লেভেল বুস্ট আপ করে। এইভাবে প্রয়াসটা বলা যায়, সত্যি কথা, হরিজান জ্ঞান মন্দির স্কুলের স্যারও খুব ভালো। স্কুলের বাচ্চাদেরকেও অ্যাক্টিভিটি মাঝে মাঝে মাসে 1-2 দিন করাই। স্কুলের বাচ্চাদের জন্য ছোট ছোট করে প্রোগ্রাম রাখা হয়, কোনো ড্রয়িং কম্পিটিশন, কোনো একটা ছোট গেম, অ্যাক্টিভিটি, ওদেরও একটু বুস্ট আপ করা হয়। কারণ সব বাচ্চারাই খুবই গরিব, মানে একদম কি বলবো, মানে খুবই একদম গরিব বা মানে গরিব ঘর থেকে আসছে, আর খুবই মানে একদম নিষ্পাপ সবকটা বাচ্চা, মানে এতটাই পিওর ওরা, মানে একদম মানে গ্রামের ব্যাপারটা ওদের মধ্যে এখনো ঝলকটা পাই। তো ওই কারণে ওরাও খুব ইন্সপিরেশন পাচ্ছে, বুস্ট আপ হয়েছে। ওদের কাছে এটা একটা রিক্রিয়েশনের একটা সেকেন্ড হোম হয়ে গেছে, মানে মানে একটা আপনি যেটা পুরো সেকেন্ড করছেন আর হোম। কি আর পুরোপুরি। আমার জগৎটাও ওদেরকে নিয়ে এখন একটা অদ্ভুত চ্যালেঞ্জিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু চ্যালেঞ্জও আমি প্রথম প্রথম নানা রকম, ওখানে এত সহজেও সবকিছু হয়নি, প্রথম প্রথম নানা রকম ভুলভাল চ্যালেঞ্জও আমার কাছে এসছে নানা রকম, সেগুলোকেও বাচ্চাগুলো মানে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি সেগুলোকে ওভারকাম করেছি। আর কিছুটা তো ভালো কাজে ভগবানও সাথ দেয়, মানে প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবানের অস্তিত্ব। তো একদমই তাই। ভগবানও জানে আমি ভালো কাজ করছি, মানে আমি, আমাকেই হয়তো সহায়, মানে উনি সহায় মানে হবেন আমার। আমিও সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। আর খুব আজকে খুব প্রায় স্কুলের বাচ্চা আর এমনি বাচ্চা নিয়ে 100-র ওপর। আমার কাছে এমনি 100টা মতো বাচ্চা আসে, আর স্কুলে প্রায় রয়েছে 70টা মতো বাচ্চা, 70-75টা মতো। তো টোটাল এখন প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে। আর সবাই মানে কি বলবো, খুবই ভালো মতো, ওদের অনেক আপগ্রেডেশন হয়েছে। আর অনেক, সব থেকে বড় কথা, একটা বেসিক যে শিক্ষা যেটা ছিল না, সেই বেসিক শিক্ষা বা ওই জিনিসটা ওরা পাচ্ছে। এটাই আমার স্যাটিসফ্যাকশন রিয়েল লাইফ থেকে, বলা যায় একটা বিশাল বড় একটা স্যাটিসফ্যাকশন। খুবই ভালো কাজ এটাই। করছেন। খুবই শুনে খুব ভালো লাগলো। মানে কাজের পরিধি আপনার মানে 6টা বাচ্চা থেকে সেখানে 30টা, হ্যাঁ, 100-র ওপর এবং সেখানে এখন সত্যি 100-র ওপরই হয়ে গেছে, হ্যাঁ, স্কুলের বাচ্চা যদি ইনক্লুড হয় তাহলে 150-র ওপরই বলা চলে বাচ্চা এখন, তো আপনার 6টা থেকে। আপনার নিজের প্রয়াসে আপনি করছেন মানে ইট ইজ নাথিং সর্ট অফ আ ইটস জাস্ট আ বিগ এটা এটা ছোট্ট কথা, বলা যায় একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম হালকা করে, কিন্তু ভালো লাগে, মানে হয়ে যায় ভালো। মনের ইচ্ছা থাকলে, বলে না, সঠিক ইচ্ছা থাকলে জয় হবেই, মানে একটা ওটাই উইল পাওয়ার একটা, মানে উইল পাওয়ার ইজ এভরিথিং টু when ডু there is a will there আ is a গুড way। জব। ইয়া। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো আপনার এই প্রয়াস। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমারও খুব ভালো লাগলো আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করে, খুব ভালো দর্শক লাগলো। যারা থ্যাংক ইউ। দেখছেন শুনছেন তারাও উদ্বুদ্ধ হবেন আশা করি এবং আপনার থ্যাংক এই ইউ সো মাচ। পথে আপনি আরো এগিয়ে চলুন, আরো অনেক হ্যাঁ, achievement সেটাই আপনার কামনা করুন। আর আপনার কিছুই না, ওটাই যেন করে যেতে পারি, ওদের জন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে পারি। প্যারালাল মানে সবকিছু যেন মেনটেন করে সব এদের জন্য পুরো থাকতে পারি সবসময় ওদের পাশে। এটাই। অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্যে, আপনার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ। নমস্কার।